আমাদের স্কুলে কি পড়ানো হয়, ব্রিটিশরা আসার আগে এই দেশটা একটা আদিম অন্ধকার খাদের মধ্যে পড়েছিল, আর সাহেবরা এসে দয়া করে আমাদের শিক্ষার আলো জেলে সভ্য করেছে। কিন্তু আর কতদিন আমরা এই বিকৃত মিথ্যে ইতিহাস মুখ বুজে শুনবো? ভাবতেও অবাক লাগে, যে দেশের মাটিতে সম্রাট অশোক জন্মালেন, বরাহমিহির জন্মালেন, যেখানে জ্ঞান চর্চা করেছেন আর্যভট্ট, চরক, ভাস্করাচার্যের মতো উচ্চ মার্গের ঋষি ও বিজ্ঞানীরা, আমাদের আজ বিশ্বাস করতে বলা সেই দেশে নাকি কোনো শিক্ষা ছিল না, কোনো সংস্কৃতি ছিল না। এসব আপনারা ভাবেন কি করে আপনারা ভাবতে পারেন এই বিষয়গুলো? একটা দেশের নিজস্ব ভাষা না থাকলে, লিপি না থাকলে, জ্ঞানের চরম বিকাশ না ঘটলে এমন সব কালজয়ী সৃষ্টি কি আকাশ থেকে পড়েছিল? যেই দেশে রচনা হয়েছে বিশ্বের 4টি শ্রেষ্ঠ মহাকাব্যের মধ্যে 2টি, রামায়ণ আর মহাভারত, সেই দেশ নাকি অশিক্ষার অন্ধকারে ডুবেছিল। কিভাবে বিশ্বাস করব? আমি তো এই মিথ্যা ইতিহাস মানতে পারছি না, এবং আজ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর আপনিও আর তা মানবেন না। ভারতের এই শিক্ষা ও সংস্কৃতি অধ্যায়টা এতটাই সুবিশাল আর গৌরবময় যে কোথা থেকে শুরু করব সেটা বুঝে ওঠাটাই মুশকিল। ব্রিটিশরা এলো, রাজত্ব করলো, 2 হাত ভরে লুট করলো, এবং ভেতরে ভেতরে পুরো ভারতীয় কালচার, আমাদের ভাষা, আমাদের শিক্ষা ব্যবস্থার 12টা বাজিয়ে দিয়ে চলে গেল, আর আমরা টেরই পেলাম না। একবার মনোযোগ দিয়ে ভাবুন তো, এমন একটা দেশের কথা যার রয়েছে নিজেদের একটা সম্পূর্ণ স্বতন্ত্র ভাষা, রয়েছে নিজেদের একটা ঐতিহ্যবাহী পোশাক পরিচ্ছদ, নিজস্ব বিদ্যালয়, নিজস্ব বিশ্ববিদ্যালয়, গ্রন্থ পুস্তক আর অজস্র বৈজ্ঞানিক আবিষ্কার। হ্যাঁ, এটাই ছিল সেই কালের ভারতবর্ষ। আজকের ভারতবর্ষের সাথে সেদিনের বা সেই ভারতের অনেক তফাৎ। কিভাবে নিজেদের সমাজ আর সংস্কৃতিকে আমরা পূর্ণরূপেই বিক্রি করে দিলাম। বিদেশি পণ্য, বিদেশি সংস্কৃতিতে নির্ভর করতে করতে কখন যে নিজেদের সর্বস্বটাকে খুইয়ে বসেছি আমরা নিজেরাও জানি না। আমি নালন্দার কথাই বলছি, তক্ষশিলার কথা, বিক্রমশিলার কথা। আমাদের ঐতিহ্যবাহী ভাষা, সংস্কৃতি এবং চিরন্তন পোশাক, ধুতি পাঞ্জাবির কথা কিভাবে সব তলিয়ে গেল সময়ের নিষ্ঠুর ইতিহাসে, ভাবলেও গা শিউরে ওঠে। নালন্দা বিশ্ববিদ্যালয়ের সেই বিখ্যাত লাইব্রেরি, যার নাম ছিল ধর্মগঞ্জ, 9 তলা ভবনটি যখন পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেই বিশাল জ্ঞান ভাণ্ডার ছাই হতে সময় লেগেছিল টানা 3 মাস। একবার চোখ বন্ধ করে ভাবুন, একটা লাইব্রেরিতে ঠিক কতটা পরিমাণ বই আর পাণ্ডুলিপি থাকলে তা অনবরত পড়তে 3-3টে মাস সময় লাগে। ঠান্ডা মাথায় ভাবুন। আর আজ আমাদের শেখানো হচ্ছে ভারত নাকি সভ্য ছিল না। উপনিবেশকারীরা যতবারই ভারতবর্ষে এসেছে, বারবারই আমাদের শিক্ষা ব্যবস্থাপনাকে ধ্বংস করেছে। এই বিষয়ে কখনো আপনি ভেবে দেখেননি? ভাবুন, অনেক উত্তর লুকিয়ে আছে তার মাঝে। আর সত্য বলতে আজকাল আমরা প্রায়শই দেখি মানুষ কসমেটিক বা প্লাস্টিক সার্জারির মাধ্যমে নিজের চেহারার অবয়ব বদলে দিচ্ছে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে কত রকমের জটিল অস্ত্রোপচার হচ্ছে। আচ্ছা, আপনারা এখনো এই ভিডিওটা পজ করে গুগলে একবার সার্চ করে দেখুন তো, প্লাস্টিক সার্জারির জনক কে ছিল? নামটা দেখলে চমকে যাবেন হয়তো, অনেকেরই ভ্রু কুঁচকে উঠবে। তার নাম হচ্ছে মহর্ষি সুশ্রুত। আমাদের দেশের পেটেন্ট বা আবিষ্কারগুলো চুরি করে নিজেদের দেশে নিয়ে গিয়ে বড় বড় আধুনিক চিকিৎসালয় খুললে কিন্তু আসল আবিষ্কারকের তকমা পাওয়া যায় না। কারণ সত্যকে সাময়িকভাবে চেপে রাখা যায়, কিন্তু কখনো চিরতরে মুছে ফেলা যায় না। যাই হোক, আজকে সারা বিশ্ব সুশ্রুতকে সম্মান দিচ্ছে, এটা সত্যিই আমাদের জন্য খুব প্রাউডের বিষয়। আজ থেকে শত শত বছর আগে যখন পৃথিবীতে ইংরেজদের কোনো নাম গন্ধই ছিল না, তখন চীন, তিব্বত, কোরিয়া, ইন্দোনেশিয়া সহ আশেপাশের কত দেশের ছেলেমেয়েরা এই ভারতের মাটিতে ছুটে আসতো ডাক্তারি পড়তে, ইঞ্জিনিয়ারিং পড়তে, জ্যোতিষ আর জ্যোতির্বিদ্যা শিখতে। কি কি পড়ানো হতো সেখানে? দর্শন, মানচিত্র অঙ্কন, রাষ্ট্রবিজ্ঞান, তর্কশাস্ত্র, ন্যায়শাস্ত্র আর উচ্চমানের মেডিসিন। আইন কানুনের পাশাপাশি সেখানে শেখানো হতো নিখুঁত অস্ত্রশাস্ত্র ও যুদ্ধরীতি। চিকিৎসা ক্ষেত্রে শুধু মুখে পড়া নয়, রীতিমতো প্র্যাকটিক্যাল ভাবেও নিখুঁতভাবে সেই জিনিসগুলোকে দেখানো হতো। আর সেই সময় ইউরোপের বুকে কি হচ্ছিল জানেন? 1500 সাল নাগাদও সেখানে চার্চের কড়া নিয়মের কারণে মৃতদেহ কাটাকুটি করা কঠোরভাবে নিষিদ্ধ ছিল। তাহলে ভাবুন, কারা শিখলো আর কাদের থেকে শিখলো? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল 1096 সালে, আর আমাদের নালন্দা তারও 700 বছর আগে, 427 অব্দে। আমি আজ খুব গর্ব নিয়ে বলতে পারি, একটা কথা জোর দিয়ে বলতে পারি, আজ যদি নালন্দা থাকতো, বল্লভী থাকতো, বিক্রমশিলা টিকে থাকতো, তবে আজ আপনাদের কাউকে কোনো বিদেশি ডিগ্রির জন্য বা উচ্চতর গবেষণার জন্য জার্মানি কিংবা আমেরিকায় ছুটতে হতো না। বরং উল্টোটা হতো, গোটা দুনিয়া ভারতের মাটিতে ছুটে আসতো জ্ঞান অর্জন করতে।
কিন্তু দুর্ভাগ্য তিলে তিলে ধাপে ধাপে এক পূর্ব পরিকল্পিত ব্লু প্রিন্ট মেনে নষ্ট করা হয়েছে একের পর এক ভারতীয় ঐতিহ্য আর মর্যাদাকে। আমাদের ভারতীয় সমাজে না ছিল পুরুষ, না ছিল মহিলা, সকলের মধ্যেই ছিল শিক্ষার সমান অধিকার, চেতনা, ন্যায় আর আইনের গভীর জ্ঞান। আজ আধুনিক সিলেবাসে আমাদের বোঝানো হয় প্রাচীন ভারতে নাকি নারীদের সবসময় পিছিয়ে রাখা হয়েছিল। অবাক লাগে এই অজ্ঞতাটা শুনলে। আমরা কি এতই অধম যে মৈত্রীয়, গার্গী, লোপামুদ্রার মতো বিদুষী নারীদের কথা ভুলে গেলাম? কোন সাহসে বলা হয় এই দেশে নারী শিক্ষার অগ্রগতি হয়নি? আমাদের সংস্কৃতিতে নারীদের কখনো ম্যাডাম বলার চল ছিল না, না ছিল কোনো জোরপূর্বক ঘুমটা প্রথা। তাদের সরাসরি দেবী বলে সম্বোধন করা হতো। আসলে ভারতীয় নারীর শিক্ষা, অধিকার আর বীরত্বের ইতিহাস এতটাই বিশাল যে তা নিয়ে বলতে গেলে আমাকে সম্পূর্ণ আলাদা আলাদা একটা ভিডিও বানাতে হবে। তবে আমি আসবো ধীরে ধীরে সেই সবকটি অধ্যায় আপনাদের সামনে তুলে ধরব। আচ্ছা, বীজগণিতের উৎপত্তি কোথায় বা ত্রিকোণামিতের জন্ম কোথায়? আমাদের দেশে, আমাদের এই ভারতের মাটিতে। অবাক লাগছে? অবাক লাগাটাই স্বাভাবিক, কারণ আমাদের স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের কোনো পাঠ্য বইতে এই গৌরবময় ইতিহাস কোনোদিন পড়ানো হয়নি। নিজের দেশকে মহান বলতে আজ আমাদের কিসের এত ভয়, কিসের এত দ্বিধা? যেই দেশের মাটিতে ভাস্করাচার্যের বীজগণিত জন্মালো, আর্যভট্টের হাত ধরে শূন্য দশমিকের আবিষ্কার হলো। একবার ভাবুন তো, এই শূন্য ছাড়া কি আধুনিক গণিত কখনো সম্ভব হতো? কখনোই না। আজ মহাকাশে যে রকেট বা লঞ্চার পাঠানো হচ্ছে, শূন্য ছাড়া কি তার গণনা করা যেতে পারত? যেই দেশ পৃথিবীকে গণিত শেখালো, সেই দেশেই নাকি শিক্ষা ছিল না। আপনি কি এখনো ওই ঔপনিবেশিক মিথ্যা বিশ্বাস করবেন? একটা কথা আমি সরাসরি এবং পরিষ্কার ভাষায় বলছি, গরিবের ঘরে কখনো চুরি বা ডাকাতি হয় না। ভারতবর্ষের অপরিসীম ধন সম্পদ ছিল, উন্নত সংস্কৃতি ছিল এবং চেতনার শুদ্ধতম বিকাশ ছিল বলেই বারবার বিদেশি জনজাতিরা এখানে আকর্ষিত হয়েছে। বারবার এখানে লুটপাট চলেছে, বিদেশি শক্তিরা হুমড়ি খেয়ে পড়েছে ভারতে। আমরা কি ভুলে গেলাম সূর্য সিদ্ধান্ত, পঞ্চ সিদ্ধান্তিকা কিংবা চরক সংহিতা ও সুশ্রুত সংহিতার কথা? বিজ্ঞানী আর্যভট্ট 499 অব্দে তার গ্রন্থে স্পষ্ট লিখে গেছেন, পৃথিবী গোল এবং তার নিজের অক্ষে ঘোরে, আর সেই কারণেই আমাদের মনে হয় সূর্য উঠেছে বা অস্ত যাচ্ছে। এই একই কথা ইউরোপের কোপার্নিকাস বললেন 1543 সালে, অর্থাৎ আর্যভট্টের ঠিক 1044 বছর পর। ভাবা যায়? এবং এই একই মহাজাগতিক সত্য কথা বলার অপরাধে গ্যালিলিওকে 1633 সালে চার্চের কঠোর শাস্তি ভোগ করতে হয়েছিল। অথচ আমাদের সনাতন ভারত আর্যভট্টের এই বৈজ্ঞানিক তথ্যকে কোনো ধর্মীয় গোড়ামি ছাড়াই সাদরে গ্রহণ করেছিল, পরম সত্য বলে মান্যতা দিয়েছিল। কতটা ডিফারেন্ট! ভারতীয় চেতনা কতটা উচ্চ মর্যাদাপূর্ণ আর বিজ্ঞান মনস্ক ছিল। কোন গ্রহের কোথায় অবস্থান, নক্ষত্রদের গতিবিধি কেমন, নিখুঁত সময় গণনা, এসবের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা বরাহমিহির তার পঞ্চ সিদ্ধান্তিকা গ্রন্থে দিয়ে গেছেন। কতটা পরিষ্কার আর গভীর দূরদর্শী ক্ষমতা থাকলে এই ধরনের মহাজাগতিক তথ্য লেখা সম্ভব, তা আজ আধুনিক বিজ্ঞানীদেরও ভাবায়। আচ্ছা, আমাদের স্কুলগুলোতে এটা তো শেখানো হয়েছে যে পরমাণুর বিজ্ঞানী হলেন জন ডাল্টন। আমি যদি বলি এই তথ্যটা সম্পূর্ণ ভুল। 1800 শতকের জন ডাল্টনের বহু শতাব্দী আগে ভারতীয় ঋষি কণাদ এই পরমাণুর নিখুঁত ধারণা দিয়ে গেছেন। নিজের বৈশেষিক সূত্র গ্রন্থে ঋষি কণাদই প্রথম বলেছিলেন যে কোনো পদার্থকে ভাঙতে ভাঙতে এমন এক চূড়ান্ত পর্যায়ে পৌঁছানো যায় যাকে আর খালি চোখে দেখা যায় না, বা যার চেয়ে ছোট অংশ আর করা সম্ভব নয়, তাকেই পরমাণু বলে। শুধু পরমাণু তথ্যই নয়, আধুনিক মধ্যাকর্ষণের প্রাথমিক উল্লেখেও এই ভারতের মাটিতেই পাওয়া যায়। আমি জানি আপনাদের মনে আরো অনেক কিছু জানার ইচ্ছা জাগছে, আমারও বলতে ইচ্ছা করছে। আসলে আমাদের এই বিশাল ইতিহাস, এই গৌরবোজ্জ্বল অধ্যায় তো একটা ভিডিওতে শেষ করা সম্ভব নয়। তবে আমি আপনাদের কথা দিচ্ছি, ভারতীয় পরিকাঠামোর বিষয়বস্তুকে কেন্দ্র করে আমরা বিভিন্ন পার্টে পার্টে ভিডিওগুলোকে উপস্থাপনা করি আপনাদের সম্মুখে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটা ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কমেন্টে আপনার মতবাদ জানাবেন। আর যারা আপনাদের জন্য এত সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছে, আমাদের পুরো টিমকে আপনারা অবশ্যই সহযোগিতা করবেন, এটা আপনাদের কাছে আমরা কাম্য। ধন্যবাদ সকলকে।